গৌতম বুদ্ধের সময়কালে সে সময় একজন খুব সুন্দরী নারী ছিলেন। তার নাম যেমন লোকের মুখে মুখে ছিল, তেমনি তার কাছে প্রচুর ধন সম্পত্তি ছিল। সে সুন্দরী মহিলার নাম ছিল অমরাপালি। সে এতই সুন্দরী ছিল যে ধনী ব্যক্তিরা অমরাপালির সাথে সময় কাটানোর জন্য সবসময় তার বাড়ির সামনে সোনার রদ নিয়ে অপেক্ষা করত। এমনকি রাজারাও তার জন্য অপেক্ষা করত। তিনি একজন পতিতা নারী ছিলেন, আর নিজের শরীর বিনিময়ে সে এত পরিমাণ ধন সম্পত্তি অর্জন করেছিল যে সে চাইলে একটি রাজ্য কিনে নিতে পারত। কিন্তু এই সুন্দর রূপ এবং যৌবনের পিছনে তার মন সবসময় সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিল। লোকজন তাকে নগরবধূ বলে ডাকত, যার মানে হলো সারা নগরের বধূ। সেই সময় পতিতা নারীদের নগরবধূ বলা হতো। একদিন অমরাপালি জানালার ধারে দাঁড়িয়েছিলেন। তখন তিনি একজন বৈদ্ধ ভিক্ষুকে দেখতে পান, যার পরনে গেরুয়া কাপড় আর হাতে একটি মাটির পাত্র ছাড়া আর কিছুই ছিল না। তবে সেই ভিক্ষুর চরিত্রে আত্মবিশ্বাস এবং আলাদা জ্যোতি ছিল। এই ভিক্ষুকের চরিত্রের তেজ দেখে অমরাপলি মুক্ত হয়ে যান। অমরাপলি সাথে সাথে সেই ভিক্ষুর কাছে যান এবং তাকে নিজের বাড়িতে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। ভিক্ষু সেই আমন্ত্রণ স্বীকার করেন। অমরাপালির বাড়িতে আসেন। ভোজন শেষ। অমরাপালি বলেন, আর 3 দিন পরে বর্ষা শুরু হবে। আমি আপনাকে আমার বাড়িতে আগামী 4 মাস থাকার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। বৈদ্ধ ভিক্ষুরা বর্ষাকালে 4 মাস কোথাও যান না। এই 4 মাস তারা একটি জায়গায় অপেক্ষা করেন, কিন্তু বাকি 8 মাস তারা ক্রমাগত নিজেদের স্থান পরিবর্তন করেন। আর তারা সাধারণত 3 দিনের বেশি কোথাও থাকেন না। তখন সে ভিক্ষুক বলেন, আমি এই বিষয়ে আমার গুরু বুদ্ধের কাছে জিজ্ঞাসা করব। তিনি যদি সম্মতি দেন তাহলে আমি নিমন্ত্রণ স্বীকার করব। এই বলে সেই ভিক্ষু সেখান থেকে বিদায় নেন। তবে সেই ভিক্ষুক বৌদ্ধ আশ্রমে পৌঁছানোর আগেই বাকি ভিক্ষুরা বুদ্ধের কাছে পৌঁছে যান এবং বুদ্ধকে তারা বলেন, প্রভু, আপনি ভিক্ষুকে আটকান, কারণ ওকে অমরাপালি নিজের বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আর একজন বৌদ্ধ ভিক্ষুকের এক পতিতার বাড়িতে থাকা শোভা পায় না। গৌতম বুদ্ধ তখন শান্তভাবে বলেন, তোমরা সবাই শান্ত হয়ে বসো, আমি ওর থেকে শুনতে চাই পুরো ঘটনা। কিছু সময়ের পর সেই যুবক ভিক্ষুর আশ্রমে ফিরে আসেন। তিনি বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন এবং বুদ্ধের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এক নারী আমাকে তার গৃহে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বর্ষাকালের 4 মাস প্রত্যেক ভিক্ষু কারো না কারো গৃহে থাকবেন। এই 4 মাস আমাকে কারো গৃহে আশ্রয় নিতে হবে। আমি আপনার অনুমতি চাই ওই নারীর গৃহে থাকার জন্য। আর যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ওখানে যাব থাকার জন্য। তখন বুদ্ধ বলেন, হ্যাঁ, তুমি যেতে পারো। এই কথা শুনে ওখানে থাকা সব ভিক্ষুরা অবাক হয়ে যায়। তারা কেউ বিশ্বাস করতে পারছিল না যে বুদ্ধ একজন ভিক্ষুকে এক পতিতা নারীর বাড়িতে থাকার জন্য অনুমতি দিয়েছেন। সেই সময় একজন বৌদ্ধ ভিক্ষু উঠে দাঁড়ায় এবং বলেন, এই যুবক আপনার থেকে সত্য কথা লুকিয়েছে। সে বলেছে এক নারী তাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু এ তো কোনো সাধারণ নারী নয়। অমরাপালি একজন নগরবধূ, সে এক পতিতা নারী। তখন গৌতম বুদ্ধ শান্তভাবে তাকে বলেন, আমি জানি, কিন্তু সে ওই নারীর বিষয়ে বলার সময় পতিতা বা নগরবধূ শব্দের উচ্চারণ করেনি, কারণ তার মনে নারীর প্রতি সম্মান আছে। এই কারণে আমি তাকে ওই নারীর বাড়িতে থাকার জন্য অনুমতি দিয়েছি। এ ঘটনার 3 দিন পর সেই যুবক ভিক্ষু অমরাপালির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সে আগামী 4 মাস থাকবে। তবে ঘটনা নিয়ে আশ্রমে নানা রকমের কথা চলতে থাকে, আর তাদের এই চিন্তার বিষয় বুদ্ধ জানতে পারেন। তিনি সবাইকে বলেন, তোমরা এই বিষয় নিয়ে আলোচনা বন্ধ করো। আগামী 4 মাস দেখতে দেখতেই কেটে যাবে। আমার শিষ্যের উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি সে নিজেকে সংযত করতে পারে এবং একাগ্র মনে ধ্যান করতে পারে, তাহলে সেই পতিতা নারীর জীবন বদলে দেবে। আর যদি পতিতা নারী তার রূপের জালে ভিক্ষুর ধ্যান ভঙ্গ করতে পারে, তাহলে ওই ভিক্ষুর জীবন বদলে যাবে। এটা এখন ধ্যান এবং শারীরিক চাহিদার মধ্যে একটি দ্বন্দ্ব, আর এর উত্তর তোমরা 4 মাস পরে পেয়ে যাবে। তবে এরপরে অন্যান্য শিষ্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। একজন বলে, ওই ভিক্ষুর বয়স কম, আর অমরাপালি অনেক সুন্দরী, সে নিজেকে কিভাবে আটকাবে।
গৌতম বুদ্ধ ভিক্ষুর ওপর ভরসা করে ভুল করলেন। এরপর টানা 4 মাস কেটে যায়। 4 মাস পর সেই ভিক্ষু আশ্রমে ফিরে আসে। সে বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করে। দেখা যায় তার সাথে ওই পতিতা নারী অমরাপালি এসেছে। অমরাপালি এবার বুদ্ধের পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি বলেন, হে প্রভু, আমি 4 মাস ধরে এই সন্ন্যাসীকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছি, তাকে নানা প্রলোভন দেখিয়েছি, কিন্তু আমি বারে বারে ব্যর্থ হয়েছি। উল্টে সন্ন্যাসী আমার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। আমি বুঝতে পেরেছি এই জগতে সব ধন সম্পত্তি ও ঐশ্বর্য, এই সমস্ত কিছু মিথ্যে। নিজেকে জানাই হলো জীবনের আসল উদ্দেশ্য। দয়া করে আপনি আমাকে সব মায়া ত্যাগ করার কৌশল শেখান। এরপর বহু বছর কেটে যায়। অমরাপালি, যে কিনা একসময় নগরবধূ ছিল, যার রূপে রাজা মহারাজা মোহিত হয়ে যেত, সে এখন একজন বৌদ্ধ ভিক্ষুর জীবন বেছে নিয়েছিল। যদি আমরা আমাদের মনে আসা যৌনতাপূর্ণ চিন্তা ভাবনাগুলোকে দূরে সরিয়ে রাখতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের যৌনতার ইচ্ছা ত্যাগ করতে হবে। কিন্তু আমরা সেই যৌনতার ইচ্ছা ত্যাগ করার বদলে যৌনতার ইচ্ছে মনের মধ্যে বাড়তে দেই। আর যেহেতু আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না, তাই এই যৌন ইচ্ছা দমন করার জন্য বেশিরভাগ যুবক হস্তমৈথুন করতে শুরু করেন। কিন্তু তারা ভুলে যান, আমাদের কামরস আমাদের আসল শক্তি, যে শক্তি আমরা হস্তমৈথুন করে শরীর থেকে বের করে দেই। এগুলো যদি আমাদের শরীর ভিতরে ধরে রাখতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সফলতার শিখরে পৌঁছে যেতে পারব। আজ পর্যন্ত যত মহান ব্যক্তিরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তারা সকলে নিজেদের শরীরের মধ্যে এই শক্তিকে ধরে রেখেছিলেন। আর নিজের শরীরের শক্তি অর্থাৎ কামরসকে ধরে রাখার জন্য আমাদের যৌন ইচ্ছা চাপিয়ে রাখলে হবে না, বরং সেই ইচ্ছাকে ত্যাগ করতে হবে। আর এটা করা সম্ভব নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রেখে। যদি আমরা নিয়মিত ধ্যান করতে পারি এবং ভালো কোনো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারি, তাহলে ধীরে ধীরে আমাদের মনে যৌনতাপূর্ণ চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে। ভিক্ষু সুন্দরী যুবতী অমরাপালির গৃহে টানা 4 মাস ছিলেন। সে প্রতিনিয়ত অমরাপালির উত্তেজনা দেখেছিলেন, তবে ধ্যানের মাধ্যমে নিজের মনকে শান্ত করেছিলেন। তিনি কখনো একবারের জন্য অমরাপালিকে ছুঁয়েও দেখেননি, কারণ তিনি এ বিষয়ে কখনো ভাবেননি। তিনি সবসময় ভালো কিছু ভাবছেন। নিজের মনের উপরে, নিজের চিন্তাভাবনার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন। তাই যখনই আপনার মনে কোনো খারাপ চিন্তা আসবে, চেষ্টা করবেন সেই চিন্তাকে সাথে সাথে মন থেকে সরিয়ে দিতে, আর নিজের মনকে সম্পূর্ণরূপে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য নিয়মিত ধ্যান করবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত গৌতম বুদ্ধের এই উপদেশ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।